আচ্ছা, ঠিক আছে। আমরা যে অধ্যায়ে পড়তে যাচ্ছিলাম যে পর্যাবৃত্ত, এই অধ্যায়ের কিছু কিছু জিনিস কনসেপ্ট এই অধ্যায়ে না পড়লে বুঝবা না। বিশেষ করে পাহাড়ের উপরে তোমার পরে সরল দোলকের পর্যায়কাল কত, এইসব টাইপের মেইন কনসেপ্ট গুলোতে তুমি জি এর মান চেঞ্জের কারণে হয় আর কি অ্যাকচুয়ালি। তো জি এর মান কেন চেঞ্জ হয় তুমি এখনো জানো না। জি এর মান যে চেঞ্জ হয় সেটাও তুমি জানো না। ওয়ালাইকুম আসসালাম, দেখা যাচ্ছে না? ওই এখানে তো দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়া, আমি স্টপ করে আবার দিচ্ছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম টপিক করি, পড়ন্ত বস্তু। তো এই টপিকটা অলরেডি তুমি জানো, এটা তুমি 9-10 পড়ে আসছো। মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য বিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র দিচ্ছে। ঠিক আছে, কোনো একটা বস্তু যদি মুক্তভাবে পড়ে বিনা বাধায়, তার জন্য গ্যালিলিও তিনটা সূত্র দিচ্ছে। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। এটার মানে হচ্ছে, ধরো তুমি একটা পাহাড়ে উপরে গেলা, ওখান থেকে দুইটা বস্তু ছেড়ে দিলা, এই একটা বস্তু এই একটা বস্তু, ঠিক আছে? দুইটা বস্তু যদি একই টাইমে ছেড়ে দাও, 5 সেকেন্ড পর এটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, 5 সেকেন্ড পর এটাও ঠিক ততটুকু দূরত্বই অতিক্রম করবে। বড় ছোট ডাজেন্ট ম্যাটার, ভারী হালকা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? তাহলে দেখো, স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটা ছিল তার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে কোন একটা বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, যত সে নিচে নামবে, যত টাইম মানে এখান থেকে টাইম স্টার্ট করো কোনা, যত তার দেরি হবে মানে যত সে নিচে নামবে তত তার কি বেগ বাড়তে থাকবে। ঠিক আছে? ধরো তুমি এক্ষেত্রে ছেড়ে দিলা, মুক্তভাবে ছেড়ে দিলা, 5 সেকেন্ড পর তোমার বেগ বেগ ধরো কত, 10 হইলো। 5 সেকেন্ড পর তো তোমার বেগ হয়ে গেল কত, 50। 10 সেকেন্ড পর তাহলে তোমার তোমার বেগ কত হবে, 100 হবে। এরকম মানে যত টাইম যাবে তত তোমার বেগ বাড়তে থাকবে। ওকে, এই জন্য লিখছে যে বেগটা সময়ের সাথে সমানুপাতিক, যত টাইম বাড়বে তত বেগটাও বাড়বে। এটা বুঝতে পারছো? আচ্ছা, তৃতীয় সূত্র হচ্ছে হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে তুমি যদি এরকম আগের মতো স্থির স্থির অবস্থা থেকে বিনা বাধায় তুমি একটা বস্তু যদি ছেড়ে দাও, ধরো সে টি সময়ে এতটুকু দূরত্ব হয়ে গেছে, ঠিক আছে? টাইম যত বাড়াবে বাড়বে তার দূরত্ব কি তত বাড়বে না? ধরো এটা টি সময় সে এইচ দূরত্ব হয়ে গেছে, তুমি যদি টি প্রাইম সময় হিসাব করো তখন সে কি যাবে, এইচ প্রাইম পরিমাণ দূরত্ব যাবে, তাই না? মানে টি এর সাথে এইচটা সমানুপাতিক, কিন্তু সমানুপাতিক হারটা হচ্ছে কি স্কয়ার আকারে, মানে এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার। ঠিক আছে? মানে হচ্ছে কি টি এর বর্গের সমানুপাতিক হারে বাড়ে, এইচ বাড়ে। এটার একটা মিনিং হচ্ছে তুমি যদি টি যদি 2 গুণ বাড়াও, মানে সময় যদি তুমি 2 গুণ কল্পনা করো, তাহলে তোমার দূরত্ব এইচ বাড়বে 4 গুণ। বুঝতে পারছো?
সময় যদি তুমি 5 গুণ কল্পনা করো, দূরত্ব বাড়বে 25 গুণ। সময় যদি তুমি 3 গুণ কল্পনা করো, তাহলে দূরত্ব বাড়বে তোমার 9 গুণ। বুঝতে পারছো? একটা এক্সাম্পল দেই। একটা বস্তু এখানে মুক্তভাবে পড়তেছে, ঠিক আছে? তুমি হিসাব করলা, সে 2 সেকেন্ডে গেল কত, 10 মিটার ধরো, ঠিক আছে? তো পরে আরো 2 সেকেন্ড পর তুমি আবার মাপতে গেলা, হ্যাঁ? আরো 2 সেকেন্ড পর, তাহলে মোট কত টাইম, কত হলো? 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে তুমি যদি মাপো, তাহলে দেখবা সে সে কতটুকু গেছে। যেহেতু 2 এর ডাবল হচ্ছে 4, 2 এর ডাবল যেহেতু 4, 2 গুণ বাড়ছে সময়, তাহলে দ্রুত পাবে কত? 4 গুণ স্কোয়ার আকারে। তাহলে সে যাবে তখন কত? 40 মিটার। ওকে, এটা কি বুঝতে পারছো? মানে যতই টাইম যাবে, সেটার বর্গের অনুপাতে দূরত্বটা বাড়তে থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। কোন প্রবলেম আছে এখানে গ্যালিলিও সূত্রে? আছে? কোনটা প্রবলেম? ও না বলছো, আছে। আচ্ছা, এরপর হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ অলরেডি তোমরা জানো যে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে, তাই না? যে কোনো বস্তু, যে কোনো দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণটা কেন হয় বলো তো? আমরা কাজ ক্ষমতা শক্তির ওই অধ্যায়ে পড়ে আসছিলাম যে গ্র্যাভিটন নামে একটা কণার আদান প্রদানের মাধ্যমে এই মহাকর্ষ বলটা ক্রিয়েট হয়, ঠিক আছে? এই সংজ্ঞাটা দেখো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। জাস্ট সিম্পল। আচ্ছা, এর মহাকর্ষ নিয়ে বিজ্ঞানী নিউটন 3টা সূত্র দিছে। সরি, 3টা সূত্র না, একটা সূত্র দিছে। সরি, সূত্রটা হচ্ছে এরকম যে এই মহাবিশ্বে যদি দুটো বিন্দু ভর তুমি কল্পনা করো, এ একটা ভর, এ একটা ভর। এর ভরটা হচ্ছে m1, এই ভরটা যদি ধরো m2, এবং এরা যদি একে অপর থেকে d দূরত্ব অবস্থান করে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাই হচ্ছে F proportional to m1 m2। মানে এই ভর দুয়ের গুণফলের সমানুপাতিক। এদের মধ্যে যে আকর্ষণটা হবে সেটা হচ্ছে ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এই লাইনটার মিনিং হচ্ছে তুমি যত বেশি ভর বাড়াবা, তত কি আকর্ষণ বলটা বাড়বে। কারণ ভর বাড়ালে ভরের গুণফলটাও বাড়বে, ফলে আকর্ষণ বলটা বাড়বে। আর অন্য একটা স্টেটমেন্ট ছিল এরকম যে F proportional to 1/d²। এই লাইনটা মিনিং হচ্ছে দুজনের মধ্যবর্তী দূরত্ব যত বাড়াবা, তার বর্গের ব্যস্ত সমানুপাতিক হারে, তোমার বর্গের সমানুপাতিক হারে এটা এফটা কমবে, বাড়বে না, কমবে। ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি দূরত্ব যদি 2 গুণ বাড়াও, তোমার এফ 4 গুণ কমে যাবে। তো এই দুইটা ইকুয়েশনকে আমি যদি একসাথ করি, একসাথ করলে আমি একটা পাই m1 m2 d²। দেন আমি এই কি করলাম, এই সমানুপাতিক চিহ্নকে উঠাই দিলাম, ফলে একটা ধ্রুবক আসলো। ধ্রুবকের নাম হচ্ছে জি। তাহলে আলটিমেট সূত্র দাঁড়ালো এরকম, এফ ইকুয়াল জি m1 m2 d²। আচ্ছা, এখানে যে জি একটা ধ্রুবক নিয়ে আসলাম, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। ওকে।
কোনো সমস্যা এতটুকু? আচ্ছা, তার মানে দেখো, জি এর জি এর ডেফিনেশনটা এভাবে নিতে পারি, এফ ইকুয়াল জি এম ওয়ান এম টু। আমি যদি এম ওয়ান এম টু এবং ডি যদি সব ওয়ান করে দিই তাহলে কি আসে, এফ ইকুয়াল জি আসে। এটা মানে হচ্ছে একক ভরে দুইটা বস্তু যদি একক দূরত্বে অবস্থান করে তাহলে তাদের মধ্যে যে পরিমাণ বল, আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে জি, জি এর সমান। বুঝতে পারছো? এই যে একক ভরে দুটি বস্তু কোনো একক দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এই মহাকর্ষীয় ধ্রুবকটাকে এই মহাকর্ষীয় ধ্রুবকটাকে বলা হয় ইউনিভার্সাল ধ্রুবক। হ্যাঁ, ইউনিভার্সাল ধ্রুবক কারণ এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এই মহাবিশ্ব যদি উল্টেও যায়, সব ধ্বংস হয়ে যায়, তবু জি এর মান চেঞ্জ হবে না। ঠিক আছে? এই জন্য এটাকে এই যে সর্বজনীন ধ্রুবক বলা হয়। এটা বস্তুর মাধ্যমের প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এবং বস্তুগুলো কতটুকু ভারী, কতটুকু ঘনত্ব কেমন, এসব কিছুর উপর, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না একদম। এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। এই যে বস্তু দ্বয়ের প্রকৃতির সাথে জি এর কোনো সম্পর্ক নাই। জি এর মান দিকদর্শিতা ধর্মের উপর নির্ভর করে না। আচ্ছা, তাহলে আমরা জি বুঝলাম এবং নিউটনের মহাকর্ষ সূত্র এটা শিখে ফেললাম। নেক্সট হচ্ছে, আচ্ছা, এই কেপলারের সূত্র হচ্ছে একটু আলাদা টপিক, তো আমরা এটা একটু লাস্টে পড়াবো। আমরা জি যেহেতু পড়ছি, মহাকর্ষীয় জিনিসপত্র পড়তেছি, তো আমরা এই জন্য অভিকর্ষ স্তরে ঢুকে যাই। এই কেপলারটা একটু আলাদা টপিক, এটা আমরা লাস্টের ক্লাসে পড়াবো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। আচ্ছা বলো তো, অভিকর্ষ কি, অভিকর্ষ ত্বরণটা কি পড়ে আসছো? বলো, যে কোনো একজন বলো। হ্যাঁ, আমরা যতক্ষণ মহাকর্ষের সংজ্ঞা পড়ছি, ওখানে দুইটি বস্তু একটি যদি হয় অভিকর্ষ, মানে দুইটি বস্তুর একটি বস্তু যদি হয় পৃথিবী, তাহলে ওটাকে আমরা বলা হয়, ওই আকর্ষণটাকে বলে অভিকর্ষ বল। এই যে পৃথিবী এবং অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষ। আচ্ছা, ধরো তুমি এই পৃথিবীর উপরে কি করলা, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলা, এই সেই বস্তু, একে তুমি উপর থেকে ছেড়ে দিছো এটাকে, তো ছেড়ে দিলে কি করবে, সে নিচে পড়বে। কার প্রভাবে পড়বে, অভিকর্ষ বলের প্রভাবে পড়বে। পৃথিবী ওকে টানতেছে তাই সে নিচের দিকে পড়বে। ঠিক আছে? পড়ার সময় দেখা যায় যে শুরুতে এটার তো বেগ কম থাকে, পরবর্তী সেকেন্ড এটা বেগ বেড়ে যায়, এর পরবর্তী সেকেন্ডে আরো বেড়ে যায়। ঠিক আছে? এর পরবর্তী সেকেন্ডে আরো বেড়ে যায়। তো দেখা যায় যে প্রতি সেকেন্ড পর পর তার বেগ 9.8 করে বাড়তেছে। ঠিক আছে? তো আমার কিন্তু শেয়ার হচ্ছে, কিন্তু ঠিক আছে। সবার কি সেম প্রবলেম হচ্ছে বাকিদের? এটা আমি নেটের প্রবলেমের কারণে হচ্ছে। তোমরা একটু যেখানে ভালো নেট পায় ওই জায়গায় গিয়ে ক্লাস করো, যেমন রাউটারের একদম সামনে গিয়ে ক্লাস করো।
কি করবে এখন বলো? একটু তুমি একবার কি করে একটু বের হয়ে আবার ঢুকো। তোমরা তখন যা যা পড়াইছে বুঝছো না? আচ্ছা, এবার দেখা যায়। দেখা যায় না। দাঁড়া, আমি আবার শেয়ার দিচ্ছি প্রেজেন্টেশন অফ করে। এইবার দেখা যাচ্ছে। হুম। ইউনি তো মাইক্রোফোন অফ করে বসে আছে। ওকে। তো আমরা অভিকর্ষ ত্বরণ আচ্ছা, যতটুকু যেখানে ছিলাম। তো কোনো বস্তু যদি তুমি ফেলে দাও, দেখবে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে বাড়তেছে। তার মানে কি এই বস্তু যে পড়তেছে তার যেটা একটা গতি আছে, তার ত্বরণ হচ্ছে কত? 9.8। ঠিক আছে? এই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এটা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার, মানে প্রতি সেকেন্ডে বেগ কত করে বাড়তেছে, সেই জিনিসটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? তাহলে অভিকর্ষর, ধরো তুমি একটা বস্তু নিলা। এই বস্তু এর ভর হচ্ছে ধরো এম। এবং তোমার পৃথিবী যে আছে, তুমি যে পৃথিবীর উপর দাঁড়ায় আছো, সেটার ভর হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে? তাহলে পৃথিবী এবং তোমার মধ্যে যে আকর্ষণ সেটা কি হবে বলো? এপিক্যাল জি এম এম। আর তোমাদের দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে ডি স্কয়ার। ঠিক আছে? এতটুকু কি সমস্যা আছে কারো? সমস্যা থাকার কথা না। আচ্ছা, তো আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জানি কত? জি। তোমার উপর যদি অভিকর্ষ ত্বরণ কাজ করে তাহলে তার সাথে এম গুণ দিলে, তাহলে কি হলো, যেটা পাইলাম সেটা হচ্ছে অভিকর্ষ বল এফ ইকুয়াল এম জি। তাহলে এটা অভিকর্ষ বল হইলো, এটা অভিকর্ষ বল। দুইটাকে আমি ইকুয়াল লিখতে পারি না? ইকুয়াল লিখতে পারি। তাহলে কি হলো, এম জি ইকুয়াল কি লেখা যায়? জি এম এম টি স্কয়ার। দেন আমি ছোট হাতের এম, এই ছোট হাতের এম কেটে দিই। তাহলে কি জি ইকুয়াল কি? জি এম টি স্কয়ার। এটা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ বের করার
মূল সূত্র জি ইকুয়াল জিএম বাই ডি স্কয়ার, জি ইকুয়াল জিএম বাই ডি স্কয়ার। বুঝতে পারছো? তো দেখতে পারতেছো এই এই জি এর মান কিসের উপর ডিপেন্ড করতেছে? এম এর উপর ডিপেন্ড করতেছে, জি এর উপর ডিপেন্ড করতেছে, ডি এর উপর ডিপেন্ড করতেছে। এখন জি হচ্ছে অল টাইম অল সব সময় কনস্ট্যান্ট, কারণ এটা ইউনিভার্সাল ধ্রুবক। আর এম হচ্ছে পৃথিবীর ভর। তো পৃথিবীর ভর এটা ধ্রুবক, পৃথিবীর ভর তো চেঞ্জ হবে না, তাই না? কোনোভাবে চেঞ্জ হবে না। তো পৃথিবীর ভর ধ্রুবক, তাহলে শুধুমাত্র ডিপেন্ড করতেছে তোমার এই দূরত্বের উপর, দূরত্ব স্কোয়ারের উপর। তুমি যদি ভূপৃষ্ঠে দাঁড়ায় থাকো, তুমি যদি এই ভূপৃষ্ঠে দাঁড়ায় থাকো বা ভূপৃষ্ঠে যদি তুমি জি এর মান বের করতে চাও, তাহলে মূল কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠের দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধ আর। তখন তোমার এই সূত্রটা মডিফাই হয়ে এরকম হবে জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর। আর এই জায়গা থেকে পৃথিবী আমাকে যে বলে টানতেছে সেটাই তো আমার ওজন, তাই না? পৃথিবী আমাকে যে বলে টানবে সেটাই আমার ওজন। এখন পৃথিবী আমাকে কত বলে টানতেছে আমি আরেকটাকে বের করছি, এফ ইকুয়াল এম জি। তাহলে আমি বসাতে পারি ডব্লিউ ওজন, আমার ওজন ইকুয়াল কি এম জি। যেটা তুমি এতদিন পরে আসছো বাট জানতা না যে এইভাবে বের হয় সেটা। ইকুয়াল কি ডব্লিউ ইকুয়াল এম জি। আচ্ছা, এখন অভিকর্ষ ত্বরণের অভিকর্ষ ত্বরণ সব জায়গায় আসলে সেম হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এটাকে আমরা কনস্ট্যান্ট একটা 9.8 ধরে নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটার মান চেঞ্জ হয়, পৃথিবীর আকৃতির জন্য চেঞ্জ হয়। তারপর তুমি পৃথিবীর উপরে আসো নাকি পৃথিবীর গভীরে আসো, মানে তুমি পাহাড়ের উপরে আসো নাকি। আচ্ছা, ওকে বললে আবার এন্টার করতে কি দিব? তোমরা দুজন দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ওকে বল আবার এন্টার করতে, গ্রুপে লিংক আছে না, ওখান থেকে আবার ঢুকতে। তো আচ্ছা, আমরা কিছু ম্যাথ করি এখানে। তো মহাকর্ষ রিলেটেড কিছু ম্যাথ দেখি। দেখো, এখানে বলছে কি 10 গ্রাম এবং 20 গ্রাম ভরের দুইটা বস্তুকে 5 মিটার দূরত্বে রাখা হলো। মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে, এটা কনস্ট্যান্ট, এটা মুখস্থ রাখবা, 6.7 ইন্টু 10 ইনভার্স 11। তাহলে দুইজনের মধ্যে মহাকর্ষীয় বল কত, মানে বলের মান কত? এফ ইকুয়াল জি, প্রথমটা হচ্ছে 10 গ্রাম, তাই না? 10 গ্রামকে লিখবা যে 10 ইন্টু 10 ইনভার্স 3। 20 গ্রামকে লিখবা 20 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট বের হয়ে যাবে, এই যে এটা। আচ্ছা। হুম।
আচ্ছা, তো এই যে তোমার মহাকর্ষ যে অভিকর্ষ যে ত্বরণ, এটার মান কয়েকটা কারণে চেঞ্জ হয়। একটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য, আর একটা হচ্ছে ভবিষ্যৎ থেকে তুমি কোন অবস্থানে আছো, কোন উচ্চতায় আছো। তুমি কি পাহাড়ের উপর আছো নাকি তুমি সুড়ঙ্গের ভেতরে আছো, এটার উপর ডিপেন্ড করে। তারপর আরেকটা হচ্ছে আম, তোমার পৃথিবীটা কি বেগে ঘুরতেছে, ঠিক আছে? পৃথিবীর যে একটা নিজস্ব বেগ আছে, আহ্নিক গতি যেটা বলি, সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ওকে। সবাইকে দেখাই। প্রথমটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। দেখো, পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার না, ঠিক আছে? ধরো পৃথিবীর আকৃতির জন্য কেমন হয়, পৃথিবীর আকৃতির জন্য পৃথিবী তো গোলাকার না, জান? এটা কি একটু চ্যাপ্টাকার, বেশি চ্যাপ্টা হয়ে গেছে। কিভাবে দেখায়? ধরে নাও এটা পৃথিবী, হ্যাঁ? এটা হচ্ছে কেন্দ্র। পৃথিবী কিছুটা এরকম চ্যাপ্টাকার। তো দেখতেছো যে এই মেরু অঞ্চলে কি তোমার দূরত্বটা বেশি, তাই না? এটা কি মেরু অঞ্চল? নাম কি জানি, সরি, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। মেরু অঞ্চল হচ্ছে এগুলা, ঠিক আছে? তো বিষুবীয় অঞ্চলে দেখো তোমার যে কেন্দ্র থেকে দূরত্ব বেশি, আরটা বেশি, তাই না? ফলে কি বিষুবীয় অঞ্চলে কি হবে, যেহেতু আমরা জি এর মান আর এর ব্যাসার্ধ আর এর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, তো আর এর মান যত বাড়বে জি এর মান তত কমবে। যেহেতু বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, তাহলে এই জায়গায় কি জি এর মান কম হবে? আর যেখানে বেশি, জি এর মান কি সেখানে কম, তাই না? এটা হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। আর মেরু অঞ্চলের ক্ষেত্রে কি হয়, সেখানে আর এর মান হয় কম। আর এর মান হয় কি কম, এই যে আর এর মান কি খুবই কম, ফলে তোমার এখানে জি এর মানটা বেশি হয়, ঠিক আছে? জি এর মান কি হয় বেশি, আর এর মান কম, জি এর মান বেশি। আর এখানে আর এর মান বেশি, জি এর মান কম। তো পৃথিবীর আকৃতির জন্য এই জিনিসটা ঘটে। তুমি যদি মেরু অঞ্চলে যাও, সেখানে আর এর মান কম, জি এর মান বেশি, ফলে সেখানে তোমাকে নিজেকে বেশি ভারী মনে হবে, কারণ জি এর মানের সাথে তোমার ওজনটা রিলেটেড, ঠিক আছে? জি এর মানের সাথে কি তোমার ওজন রিলেটেড, ফলে তুমি মেরু অঞ্চলে গেলে তোমাকে নিজেকে ভারী মনে হবে, আর বিষুবীয় অঞ্চলে গেলে তোমার নিজেকে হালকা হালকা মনে হবে, ঠিক আছে? দেন হচ্ছে তুমি এবার কি করবা, এই যে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা উচ্চতা উঠবা। তুমি যদি নির্দিষ্ট উচ্চতায় উঠো, তাহলে তোমার জির মান চেঞ্জ হবে। কি হবে একটু দেখি। এখানে, আচ্ছা, আমি কষ্ট করে একটা বৃত্ত আঁকি। এখানে এ হচ্ছে সেই বৃত্তটা, ঠিক আছে? এ হচ্ছে তার কেন্দ্র। আর ধরো তুমি কি করলা, এখান থেকে এখানে একটা মাউন্ট এভারেস্ট আছে, ধরো এই যে, এই ধরো এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? তুমি কি বললা, মাউন্ট এভারেস্টের উপরে আছে, বা তুমি সেখানে গিয়ে জি এর মান মাপতেছো। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? এইচ। এই হচ্ছে তোমার ব্যাসার্ধ আর, ঠিক আছে?
তাহলে তুমি পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতা আসো। পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব কত? আর প্লাস এইচ। তো পৃথিবীর উপর তুমি যদি এরকম পৃথিবীর উপরে এইচ উচ্চতা ওঠো, তাহলে তোমার জি এর সূত্র কি হবে বলো? জি ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না? এটা হবে না? এই যে আর প্লাস এইচ এই মানটা বাড়তেছে, এই মানটা যদি বাড়ে, মানে দূরত্ব যদি বাড়ে, তাহলে কি তোমার জি এর মান কমবে না? আর প্লাস এইচ যত বাড়বে তোমার জি এর মান কি তত কমবে। তার মানে পৃথিবী থেকে তুমি যত উপরে উঠবা জি এর মান তত কমতে থাকবে। তুমি তত হালকা হইতে থাকবা, তোমার ওজন তত কমতে থাকবে। বুঝতে পারছো? রেসপন্স করো, বুঝতেছো কিনা, তোমরা শুনতেছো কিনা? আচ্ছা, নয়েজ আসতেছে আমার এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এবার আসতেছে। আচ্ছা, তাহলে দেখছো যে তুমি যত উচ্চতা ওঠো, পাহাড়ের উপরে ওঠো, তাহলে তোমার দেখবো তুমি হালকা হয়ে যাচ্ছ। ঠিক আছে? তো তোমার ওজন কমানোর জন্য তো আর তোমার জিমে যাওয়া লাগবে না, ডায়েট কন্ট্রোল করতে হবে না। এই পাহাড়ের উপরে উঠে উঠে গেলে তোমার ওজন কমে যাবে। বুঝছো? আচ্ছা, এরপর আমরা কি করব? আমরা একটা এটা কি ছিল? আচ্ছা, কি মনে হচ্ছিল কি যেন ওপেরা ওপেরা গান গাইতেছে। হ্যাঁ, এখন ধরো এই যে তোমার ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই না? ওটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি ইকুয়াল কি আসে ভূপৃষ্ঠেরটা? জিএম বাই আর স্কয়ার। আর এইচ উচ্চতা যেটা জি অভিকর্ষ ত্বরণ, সেটাকে আমরা বিকৃত ধরতে পারি, বিকৃত। বিকৃতটাকে আমরা জি প্রাইম দ্বারা ডিনোট করি। দেন তাহলে জি এটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ড জি, এটা হচ্ছে বিকৃত জি। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিই। দেন আমরা যদি 2 কে 1 দ্বারা ভাগ দেই, তাহলে কি আসে দেখো? জি প্রাইম বাই জি আসে, আর এই পাশে কি আসে? জিএম আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু আর স্কয়ার জিএম। ঠিক আছে? দেন জিএম জিএম কেটে ফেলো, কেটে দাও। তাহলে কি থাকে? আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার। দেন জি প্রাইম ইকুয়াল কি আসে? এই দুজনকে দুজনের উপর যেহেতু স্কয়ার আছে, তো আমি দুজনকে একসাথে লিখতে পারি। জি আর বাই আর প্লাস এইচ জি। তো বুঝতে পারছো এটা সূত্র? এটাকে আরেকটু ছোট করা যায়। এভাবে করা যায় যে আর আর কে লেখা যায় এভাবে আর প্লাস এইচ মাইনাস এইচ, নিচে আর প্লাস এইচ। দেন আমি কি করতে পারি? আর প্লাস এইচ কে ভাগ দিলে 1, আর এইচ কে আর প্লাস এইচ। আমরা এইভাবে লিখতে পারি। তো সবচেয়ে ভালো যেটা হয়, মানে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট এইটাই ব্যবহার করা, এই লাইনটাই। ঠিক আছে? ডাইরেক্ট এই লাইনটাই ব্যবহার করা আমি প্রেফার করি। এর কারণটা হচ্ছে, ধরো
এটা এটা তুমি লেখো, তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার ভুল হচ্ছে নাকি হচ্ছে না। ঠিক আছে? কিভাবে আসলে তুমি জানো। তো এটা ইউজ করলে তুমি বুঝতে পারবা সেটা। কিন্তু এইগুলা ইউজ করলে খুব একটা বোঝা যায় না যে তুমি ভুল করতেছো নাকি ভুল করতেছো না। মাঝে মধ্যে দেখে দিবে তুমি এইচ এর জায়গায় আর বসাচ্ছ, আর এর জায়গায় এইচ বসাচ্ছ, পরে মিস্টেক হয়ে যায়। তো এটা প্রেফার করি, এটা করবা। তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় গেলে ঘটনা কি ঘটবে সেটা আমরা জেনে গেলাম। এরপর হচ্ছে ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট গভীরতায়। ঠিক আছে? বুঝলো? এবার এবার পৃথিবীটা সুন্দর হয়েছে অনেক। আচ্ছা, এবার যদি তুমি ধরো মাটি খুঁড়তে খুঁড়তে, ধরো তুমি কোথাও একটা স্বর্ণের খনি পাইছো, মাটি খুঁড়তে খুঁড়তে মানে গভীরে চলে আসছো, এই যে গভীরে, ঠিক আছে? তুমি এইচ গভীরতা চলে আসছো, মাটি খুঁড়তে খুঁড়তে তুমি এইচ গভীরতা চলে আসছো। ফলে তোমার আর পৃথিবীর মধ্যে দূরত্ব এখন কত হয়ে গেল? এতটুকু হচ্ছে তোমার আর, তুমি গভীরে চলে আসছো এইচ, তাহলে দূরত্ব কত? আর মাইনাস এইচ, তাই না? হ্যালো, এই জিনিসটা উত্তর দাও। আর মাইনাস এইচ কিভাবে হয়েছে বুঝছো? আর মাইনাস এইচ কিভাবে হয়েছে বুঝছো? জেনি, শিফা, জেনি তো ক্লাসে নেই। কথা বুঝতেছো তোমরা? বুঝতেছো না? শিবা শিবা বলো তো যে এখানে আমি যে গভীরে গেলাম, আমার জি এর মান কি বাড়বে নাকি কমবে বলো তো? আমার ওজন বাড়বে নাকি কমবে বলো? হ্যাঁ, আমি যখন, তুমি দেখছো না, আমি যখন উপরে গেছি, পাহাড়ের উপরে গেছি, তখন আমার ওজন কমে গেছিল, তাই না? তো আমি যদি গভীরে যাই তাহলে ওজন কি হবে বলো তো? কি বাড়বে? বাড়বে? টেকনিক্যালি চিন্তা করলে এবার দেখো, উপরে গেছি তো কমে গেছে, তাহলে নিচে গেলে অবশ্য বাড়বে, তাই তো? আচ্ছা, হ্যাঁ বলছো বাড়বে, কিন্তু এটা ভুল। অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটে, নর্মালি দেখো আমরা জানি কি যে জির মান এই দূরত্বের উপর ডিপেন্ড করে, তাই না? তো দূরত্ব যদি কমে, এই যেখানে দূরত্ব কমে গেছে, তাহলে জি এর মান বাড়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি জি এর মান বাড়ে না, কেন জানো? তুমি যখন গভীরতা যাবা তখন, আমরা জি এর সূত্র কি জানি? নর্মালি কি রকম হওয়ার কথা ছিল? জি ইকুয়াল জি এম আর মাইনাস এইচ, এটা হওয়ার কথা ছিল না? হ্যাঁ, এটা হওয়ার কথা ছিল। কিন্তু তুমি যদি জি এর ভেতরে ঢোকো, মানে পৃথিবীর ভেতরে ঢোকো, তখন এই এমটা সেম থাকে না। মানে এই এমটা হচ্ছে পুরো পৃথিবীর ভর, পুরোটার ভর। কিন্তু তুমি যখন গভীরে যাবা তখন পুরোটার ভর তোমার সূত্রে আসবে না। সূত্রে আসবে কতটুকু? এই যে তুমি গভীরে গেছো না এইচ গভীরতায়,
এই এখানে যে একটা বৃত্ত আমি কল্পনা করতেছি না, সেটার ভর হবে এখানে m। মানে তুমি গভীরতা গেলে m এর জায়গায় হবে কি m প্রাইম, মানে পরিবর্তিত ভর। বুঝতে পারছো? তো m তো আমি জানি না, তো m এর মান বের করতে হবে। m এর মান এভাবে বের করব, আমরা জানি জানি কি রো ইকুয়াল m বাই ভি, তাই না? m ইকুয়াল কি হয় রো ভি। ওকে, তো পৃথিবীর ঘনত্ব নিউটনের সূত্র দ্বারা বের করা গেছে, আমি ঠিক মনে নেই, এক্সাক্ট নাম্বারটা মনে নেই। তো আমি রো লিখলাম। আর এই যে আমি একটা বৃত্ত আঁকছি না, এই বৃত্তে কি ইয়ে বের করতে পারবা, আয়তন বের করতে পারবা? হ্যাঁ, সূত্র কি 4/3 পাই আর কিউব, তাই না? আর কত এখানে? এইটুকু, এইটুকু কি আর মাইনাস এইচ, তাহলে কত হবে আর মাইনাস এইচ কিউব। বুঝতে পারছো? তাহলে আলটিমেট সূত্র কত হয় 4/3 পাই আর মাইনাস এইচ কিউব ইন্টু রো। বুঝছো ভর কিভাবে বের করছি? বুঝছো? বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এমটা এখানে বসাই দিই। 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব জি, আর নিচে আর মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা, আর মাইনাস এইচ উপরে কিউব আছে, নিচে স্কোয়ার আছে, তাহলে কাটাকাটি যাবে না? ফলে কি আসবে? হ্যাঁ, জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ একটা থাকবে জাস্ট। ঠিক আছে, তো এই জিনিসটা একটু সাজিয়ে লিখি। এটা তাই তো? হুম, এটা হচ্ছে তোমার গভীরতা। আচ্ছা, তুমি যদি গভীর না গিয়ে সারফেসেই থাকতা, তাহলে কি এই সূত্র অনুযায়ী তোমার জি এর মান কত হইতো? 4/3 পাই জি রো, জাস্ট আর মাইনাস এইচ এর জায়গায় কি হইতো? জাস্ট আর থাকতো, তাই না? তুমি যদি গভীর না গিয়ে সারফেসে থাকতা, তাহলে কি জি এর মান হইতো এটা, সারফেসে থাকলে। তুমি যেহেতু গভীরে গেছো, তোমার জি এর মান চেঞ্জ হইছে, সেটাকে আমি প্রাইম দ্বারা ডিটেক্ট করি, যে প্রাইম। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 1 নাম্বার, দেন 2 কে 1 দ্বারা ভাগ দাও। 2 কে 1 দ্বারা ভাগ দিলে কি আসে? জি প্রাইম বাই জি, এখানে কি থাকে? 4/3 পাই জি রো আর মাইনাস এইচ, এখানে থাকে 4/3 পাই জি জি রো আর। তো এই জিনিসগুলো কাটাকাটি যায়, ফলে শুধু থাকে আর মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার ইকুয়েশনটা এমন দ্বারা জি প্রাইম ইকুয়াল জি ইন্টু আর মাইনাস এইচ বাই আর। বুঝতে পারছো? তাহলে আমি কি এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম? যে কোনো গভীরতায় আমি কি করতে পারবো? জি এর মান বের করতে পারবো, কারণ এই জি এর মান আমি জানি 9.8, আর এর মান আমি জানি কত, 6400 কিলোমিটার। এইচ এর মান যদি দেওয়া থাকে, তাহলে কি আমি ক্যালকুলেট করে আমার জি প্রাইম এর মান বের করতে পারবো। দেখি এটা বুঝছি। হ্যাঁ, তো দেখা গেল যে তুমি যদি পৃথিবীর গভীরেও যাও, তোমার তাহলে ওজন কমে যাবে। পৃথিবীর উপরে গেলে, পাহাড়ের উপরে গেলেও কমবে, পৃথিবীর গভীরে সুড়ঙ্গে গেলেও কি তোমার ওজন কমবে। দেখছো না? এই যে এখানে দেখো জি এর মান কিসের সমানুপাতিক বলো? আর মাইনাস এইচ এর কি সমানুপাতিক? এটা যদি কমে, এটা যদি কমে, তোমার জি এর মানও কি কমবে। বুঝতে পারছো? ওকে, আমি একদম লাস্ট টপিক আজকের। কি অনেক বেশি মাথার উপর দিয়ে যেতেছে আজকে। হুম,
আচ্ছা, তোমরা কল্পনা করো তো, তুমি যদি এরকম একটা ফুটবল নাও, ঠিক আছে, এরকম একটা ফুটবল নাও, এর উপর পানি দিয়ে দাও, মানে পানি দাও, পানি ছিটকায় দাও, পুরোটা পানি থাকুক, ঠিক আছে, মানে সারফেসে পুরোটা পানি, এরকম একটা ফুটবল। তো এটাকে যদি তুমি ঘুরান মারো এভাবে লাটিমের মতো ঘুরান মারো, এই যে এই দিক বরাবর আর কি, হয় নাই। বুঝতে পারতেছো কোন দিকে ঘুরিতে বলতেছি? হুম, মানে লাটিম ঘুরানো, লাটিম দেখছো কখনো? হ্যাঁ, ওটা ঘুরে না, ওরকম যদি ঘুরাও তাহলে ঘটনা কি ঘটবে বলতো? হুম, ঘটনা কি ঘটবে, যে সাইডে এ গায়ে যে পানিগুলো ছিল না, এগুলো বাইরে ছিটকে আসবে, তাই না? হ্যাঁ, তাই তো। তো সিমিলারলি তুমি তো পৃথিবীর মধ্যে আছো, তুমি এরকম একটা পৃথিবীর মধ্যে আছো, গোলাকৃতির। তুমি যদি পৃথিবীর গায়ে আছো না, এটা হচ্ছে ধরো শিবা, হচ্ছে এটা, ধরো এই যে এটা। হ্যাঁ, ধরো এটা হচ্ছে তুমি, ঠিক আছে। এখন এই পৃথিবীতে এরকম ঘুরতেছে লাটিমের মতো। তো পৃথিবী কি তোমাকে ছিটকা বাইরে দিতে চাচ্ছে না, মানে পানির মতো বাইরে ফেলে দিতে চাচ্ছে না? অবশ্যই বাইরে ফেলে দিতে যাচ্ছে, তার মানে পৃথিবী তার অভিকর্ষ বলের কারণে ভেতরের দিকে টানতেছে, এফ বলে ভিতরের দিকে টানতেছে। আর তার নিজের যে ঘূর্ণন, ঘূর্ণনের কারণে কি তোমাকে বাইরের দিকে ছিটকায় ফেলে দিতে চাচ্ছে এদিকে। সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। কি বলা হয়? কেন্দ্র বিমুখী বল। ওই বলে তোমাকে পিছনের দিকে বাইরের দিকে ছিটকায় ফেলে দিতে যাচ্ছে। এর কারণে তোমার জির মানে একটা চেঞ্জ আসবে। এখানে সুন্দর করে চিত্র আঁকা আছে মেবি। পৃথিবী তুমি যেখানে অবস্থান করো না কেন, তোমার ভিতরের দিকে একটা টান থাকবে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। এবং বাইরের দিকে থাকবে একটা টান, সেটা হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী, পৃথিবীর যে কেন্দ্র বিমুখী বল ওটা, ঠিক আছে। তো তো এখানে আবার দেখো, তাহলে তোমার ভিতরে টানতে যাচ্ছে এটা একটা এমজি, বাইরে টানতে যাচ্ছে এফসি, ঠিক আছে। তাহলে টোটাল বল কত হবে, এফ কত হবে, এফ ইকুয়াল কি এটা হবে না, এমজি মাইনাস এফসি, তাই না? নেট নেট যে ইয়াটা, বলটা। তো তুমি এই জায়গায় দেখো, এই জায়গায় কেন্দ্রবিমুখী বলটা কম থাকবে। তুমি নিজে একটু লাঠিমের কথা চিন্তা করো না, লাঠিমের মাথায় ওখানে কিন্তু পানি ছিটকায় পড়ে না, ছিটকায় পড়ে সাইডে যেগুলো থাকে, তাই না? বলের ক্ষেত্রে চিন্তা করো, সাইডে যেগুলো থাকবে ওগুলো ছিটকে ছিটকে বাইরে আসবে, কিন্তু মাথায় যেগুলো থাকবে ওগুলো কিন্তু ছিটকাবে না। ফলে তুমি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার জন্য এই প্রভাবটা খুব কম খাটবে। কিন্তু তুমি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার জন্য প্রভাবটা কি বেশি খাটবে, তাই না? এই আমার কথা বুঝতেছো? হ্যাঁ, এই কনসেপ্টটা বুঝছো? এই যে কেন্দ্রবিমুখী যে ফোর্সটা, এটা এখানে কম হবে কারণ তুমি মাথায়, টপে, যে অ্যাক্সিস কে কেন্দ্র করে এটা ঘুরতেছে না, তুমি ওই অ্যাক্সিস এর কাছাকাছি থাকলে তোমার ফোর্সটা কম হবে। তুমি তো যদি দূরে থাকো, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকো, তখন তোমার ফোর্সটা সর্বোচ্চ হবে, ঠিক আছে। ফলে দেখা যায় যে তুমি এই জায়গা থাকলে তোমার জি এর মান কি হয়, এই এফসিটা কম হয়, তো তাহলে জি এর মান তোমার মোটামুটি থাকে। আর যদি তুমি এই জায়গায় থাকো তাহলে এফসিটা প্রচুর বেশি, ফলে জি এর মান তোমার কমে যায়।
তো এটার জন্য একটা সূত্র শিখবো আমরা, প্রমাণের দিকে যাব না। তো ধরো তুমি আহ, আচ্ছা, এক মিনিট। রেখা এখন এখন মেসেজ দিচ্ছে যে ক্লাস চলতেছে কিনা। আর তুমি ক্লাসে জয়েন করো না কেন? তোমার পার্সোনাল ফোন নেই? আমরা কালকে বলে দিছি না? আর তোমাকে তো ফোন দেওয়া হয়েছে। এই যে শিফা ফোন দিছে তোমাকে। আচ্ছা, তো তাহলে এক কাজ করো। এ- আচ্ছা শোনো, আমরা একদম আচ্ছা আচ্ছা, করো আসলে। আচ্ছা, নেক্সট নেক্সট কি করবা? এখন যাওয়ার হয়ে গেছে, তুমি ক্লাসটা আজকে করবা, হ্যাঁ? আজকে করে যেখানে বুঝবা না ওখানে আমাকে জাস্ট পার্সোনালি মেসেজ দিবা, হ্যাঁ? আমি দরকার হলে আবার খাতা কলমে তোমাকে ভিডিও করে আবার পাঠাবো, ঠিক আছে? যদি প্রবলেমে পড়ো আর কি, কোথাও না বুঝো, আজকের মধ্যে এটা করবা। এখন আমরা জি এর যে অভিজ্ঞ সূত্রের ত্বরণ তুমি অলরেডি জানো। আচ্ছা, আমরা এখানে জি এর মানের পরিবর্তন নিয়ে ক্লাস করে পড়তেছি এখানে। হুম, তুমি যদি আহ, পৃথিবীর এই জায়গায় থাকো, ধরো বিষুব যে লাইন, বিষুবীয় যে লাইন, সে লাইনের সাথে তুমি এই ধরো বিষুবীয় লাইন এটা, সে লাইনের সাথে তুমি ল্যামডা ডিগ্রি কোণে আসো। ল্যামডা ডিগ্রি কোণে তুমি যে কোনো একটা অবস্থানে আসো, ঠিক আছে? তো এখানে, তো এই বরাবর তোমার কি একটা তোমার নিজের একটা ইয়ে বল কাজ করবে, অভিকর্ষ বল কাজ করবে, সেটা হচ্ছে এমজি, সেটা এদিকে কাজ করবে। আর বাইরের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি, এফ। তো এটা যেহেতু এই বরাবর আমরা যে কি বলে এটাকে, সেন্ট্রিফিউগাল ফোর্স আর কি, এ বরাবর যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাকে আমরা এফসি ধরতেছি। তাহলে এটা যেহেতু আলফা ডিগ্রি কোণ, ল্যামডা ডিগ্রি কোণে আছে, তাহলে এটা কি বলবো, এটাকে বলবো এফসি কস ল্যামডা। এটা হচ্ছে আমরা ভেক্টরে পড়ছি না উপাংশ, ওটা অনুযায়ী এটা এফসি হলে এই বরাবরটা কি হবে, এফসি কস ল্যামডা। তাহলে আমার টোটাল নেট, হ্যাঁ টোটাল নেট নেট ফোর্স কি হবে, এমজি ইকুয়াল, এমজি বাদ দেই, আগে এফ লিখে, এফ ইকুয়াল তোমার এদিকে যে বলটা এফ এফ নট দেই মাইনাস এফসি কস ল্যামডা। এটা হচ্ছে তোমার এই জায়গায় অবস্থিত অবস্থানে তোমার যে ওজনটা বা বলটা, সেটা এফ ল্যামডা দিয়ে। তো এরপরে কি আসলো, এফ ল্যামডা কি লেখা যায়, জি এম জি ল্যামডা, মানে ল্যামডা অবস্থানে তোমার যে জিটা আর কি, পরিবর্তিত জি। আর এটা হচ্ছে এম জি, তোমার এই অবস্থানে বা টোটাল অবস্থানে যেটা থাকার কথা, এটা হচ্ছে তোমার এফ সি, এটা হচ্ছে কস ল্যামডা। আচ্ছা, এখন সেন্ট্রিফিউগাল ফোর্স ওটাকে ভাঙানো যায়।
আমরা চতুর্থ অধ্যায় ভাঙাইছিলাম, সেটা কি বলো, এম ভি স্কয়ার বাই আর দ্বারা ইয়া করা যায়, তাই না? সেন্ট্রিফিউগাল ফোর্সের সূত্র জানো না? এম ভি স্কয়ার বাই আর, অথবা তোমার কি ওমেগা স্কয়ার এম ওমেগা স্কয়ার আর, তাই না? এটা হচ্ছে এম, তুমি এম ভি ওমেগা ইকুয়াল, আবার চাইলে এটাকে এম ভি স্কয়ার আরও দিতে পারো। ঠিক আছে? ও ভি বাই আর কে আমি ওমেগা হিসেবে লিখে দেন এটা নিয়ে আসছি আর কি। এই যে উপর নিচে আর দ্বারা গুণ দিয়ে, এখানেও আর এখানে আর দিয়ে গুণ দিয়ে, তাহলে দিলে কি ভি স্কয়ার আর স্কয়ার মিলে কি হয়, ওমেগা স্কয়ার আর, এমনি বানাইছি আর কি। আচ্ছা যাই হোক, এটা ছিল। দেন তুমি দেখো এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এম আছে, এম এম কেটে দাও, থাকে কি জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার এক্সটেনশন, এটার কারণে তোমার কি হবে, এই জি এর মানটা কমে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল জি, তার থেকে এটা কমে গেল, ফলে থাকলো কি জি ল্যামডা। ঠিক আছে? তো কজের মান সর্বোচ্চ কখন হয়, যখন 0 ডিগ্রি, যখন ল্যামডা যখন 0 ডিগ্রি হবে, ল্যামডা যখন 0 ডিগ্রি হবে, তখন কি হবে তোমার, এটা থাকবে জি ল্যামডা ইকুয়াল জি ওমেগা স্কয়ার আর আর, কারণ কজ 0 ডিগ্রি মানে হচ্ছে 1, আর ল্যামডা যখন তোমার 90 ডিগ্রি, মানে তুমি একদম মেরু অঞ্চলে থাকবা, তখন তোমার কি হবে, জি ল্যামডা ইকুয়াল জি হবে, কারণ কজ 90 ডিগ্রি মানে হচ্ছে 0, ফলে এই পোর্শনটুকু 0 হয়ে যাবে, থাকবে শুধু জি। আমরা কি বুঝতে পারছি এতটুকু? ওকে, এতটুকু বুঝলে মোটামুটি তোমার কনসেপ্ট অলরেডি বোঝানো হয়ে গেছে, এবং এই অধ্যায় প্রায় অর্ধেক টপিক শেষ। আমরা একটা জিনিস দেখি, আহ, রেখা তো নতুন আসছো, তবু এটা বুঝবা আশা করি। সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে ভবিষ্যতের গভীরে যাও বা বাইরে যাও, তোমার যে জি এর মান ওটা অল টাইম কমতে থাকে, তাই না? আমি এটা গ্রাফ আঁকি এখানে, তুমি ভবিষ্যৎ থেকে যত তোমার কি করবা, বাইরের দিকে আসবা, আমি এদিকে জি নিই, আমরা এদিকে, এদিকে আর নেই, দূরত্ব নেই, দূরত্ব লিখি। পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যত বাইরের দিকে আসবা, তোমার জি এর মান এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এভাবে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তুমি যখন সারফেসে আসবা, তখন জি এর মান কত হবে, সর্বোচ্চ হবে। ধরো আমি এটাই বাদ দিয়ে দিই, তুমি পৃথিবীর কেন্দ্র থেকে, তুমি এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, তুমি যদি কেন্দ্র থেকে দূরত্ব বাড়াও, জি এর মান বাড়বে। একটা সময় গিয়ে সেটা সর্বোচ্চ হবে, সেটা হচ্ছে কি তোমার পৃথিবীর পৃষ্ঠে, মানে তোমার তখন দূরত্ব যখন আর, তখন কি হবে, তোমার এটা সর্বোচ্চ হবে। তুমি যদি আরো বাড়াতে চাও, মানে পৃথিবীর সারফেস থেকে আরো উপরে উঠতে চাও, তখন তোমার কি হবে, জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে, এইভাবে। একদম জিরো কখনো হবে না, বাট এরকম কমতে থাকবে। বুঝতে পারছো? তাহলে এইটুকু অংশটা হচ্ছে তোমার কি পৃথিবীর নিচে, এইটুকু অংশ হচ্ছে কি পৃথিবীর বাইরে, আর এটা হচ্ছে পৃথিবীর সারফেসে। তো বুঝতে পারতেছো, পৃথিবীর সারফেসে জি এর মান সর্বোচ্চ, এই যদি ভেতরে যাও তবু জি এর মান কমবে, বাইরে গেলে কি জি এর মান কমবে। এইটুকু বুঝছো কিনা বলো? এটা আমরা পৃথিবীর ভিতরে, পৃথিবীর, ঠিক আছে। আমরা কি এতটুকু বুঝছি? বুঝলে আমরা, হ্যাঁ, আমরা ম্যাথের দিকে চলে যাই।
হ্যাঁ, এখানে দেখো মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং ভর হচ্ছে কত 0.11 গুণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 পৃথিবীর ভূপৃষ্ঠের। মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? তো পৃথিবীর জন্য তোমার সূত্র কি? জি ইকুয়াল GM আর স্কয়ার। আর মঙ্গল গ্রহের জন্য কি সূত্র? সেমই থাকবে, ঠিক আছে। কিন্তু মঙ্গল গ্রহের জি তো জি, এটা হচ্ছে মঙ্গল গ্রহে আমি মার্স লিখে GM, জি সব জায়গায় সেম। আর মঙ্গল গ্রহের যে ভরটা সেটা কি পৃথিবীর এত গুণ, তাই না? তাহলে এম এর জায়গায় কি হবে? 0.11 M। তারপর মঙ্গল গ্রহের যে ব্যাসার্ধ সেটা পৃথিবীর এত গুণ, তাহলে কি 0.532 আর হোল স্কয়ার। যেন তুমি জিএম কে এটাকে এটা দিয়ে ভাগ দাও, জিএম কে জি দ্বারা ভাগ দাও। ওকে, জি জি কেটে যাচ্ছে, এম এম কেটে যাচ্ছে, আর স্কয়ার কেটে যাচ্ছে। জিএম ইকুয়াল কি হবে? জি, ঠিক আছে। এটা বের করতে কত আসে? জি এর মান 9.8 বসাবা, এটার পরিবর্তে 9.8 বসাবা, তারপর করতে কত আসে? আসছে? কি বলো? না, তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে। এইরকম আসার কথা না। 3.8 আসবে, 0.1 আর 0.532, এটা স্কয়ার আছে, স্কয়ার দিছো? স্কয়ার দাও না, এই তো এই তো ঝামেলাটা করছো। ওকে, এরপরটা দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই সেম ভুল করছে, আজব ব্যাপার না? এরপরটা দেখো, ইজি জিনিস। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত এবং ভর দেওয়া আছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা দেওয়া আছে। এভারেস্টের চূড়ায় অভিকর্ষ স্তরের মান কত? তার মানে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি উপরে উঠছো, তোমার সূত্র কি? জি প্রাইম ইকুয়াল GM।
আর প্লাস এইচ হোল স্কয়ার। যেখানে এম দেওয়া আছে, যে এম ইকুয়াল এটা, এটা হচ্ছে এম। জি এর মান মুখস্থ রাখতে হবে, এই যে এটা। আর এর মান কি, এই যে দেওয়া আছে, এই যে আর এর মান এটা, যে এইচ এর মান এই যে 8.848, এটা হচ্ছে তোমার কি এইচ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি এম, এটা হচ্ছে তোমার কি আর, ঠিক আছে। এটা হচ্ছে এইচ। সবগুলো এখানে বসায় দাও, ঠিক আছে। অবশ্যই কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, বসায় দিলে তোমার এটা আসবে। আচ্ছা, এরপরটা দেখো, ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে। মানে কি, 100 ভাগের 1 ভাগ হবে আর কি। পৃথিবীকে 6.4 ইন্টু 10⁻6 এম ব্যাসার্ধের গোলক মনে করো। মানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে তোমার সেখানকার অভিকর্ষ ত্বরণের মান, তোমার ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানের থেকে 100 ভাগের 1 ভাগ হবে। ধরো এইচ উচ্চতায় গেলে, ঠিক আছে। তো সেখানে জি এর মান কত হবে, জি প্রাইম ইকুয়াল জি এম আর প্লাস এইচ। আমরা একটা সূত্র পারি অলরেডি, তাই না? সেটা কি, জি প্রাইম বাই জি ইকুয়াল কি আর প্লাস এইচ হোল স্কয়ার আর স্কয়ার। এই সূত্র আমরা পারি। তো আমরা জি প্রাইম ধরি 1, জি প্রাইমকে 1 ধরি। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। জি প্রাইম 1 শতাংশ, 100 কত বলছি জানি, 1 শতাংশ, তাই না? মানে জি প্রাইম যদি 1 হয়, তাহলে জি হবে কত, 100, ব্যাপারটা এরকম। তাহলে জি প্রাইমকে 1 ধরো, জি কে ধরো 100, 1 শতাংশ, 1 শতাংশ হয়ে গেছে। মানে এভাবে ইউজ করলে না, মানে খুব কোনো প্যাচ লাগে না। তুমি চাইলে বইয়ের মতো এভাবে হিসাব করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এভাবে হিসাব করে রাখি পার্সোনালি। এটাতে হয় কি, আমার কমপ্লেক্সিটি আমার এড়াই চল, আমার কাছে কঠিন লাগে না জিনিসটা। তারপর এখানে এটা আছে আর প্লাস এইচ বাই, উল্টা লিখে ফেলছি মনে হয়। তো ওকে রুট করো, রুট করলে কি আসে, 1/10 আসে, তাই না?
এই পাশে কি আসে আর প্লাস এইচ, দেন কোনাকুনি গুণ করো, আর প্লাস এইচ ইকুয়াল কত আসে 10r, দেন 9r ইকুয়াল কত আসে এইচ, আর কি পাশে নিয়ে আসলাম আর কি, দেন আর ইকুয়াল কত আসে এইচ বাই 9, সরি এইচ ইকুয়াল কত আসে 9r আসে, তাহলে এইচ এর জায়গায় এইচ থাকুক, 9 ইন্টু আর বসায় দাও, আর কত দেওয়া 6.4 ইন্টু 10 ইনভার্স 6, 9 ইন্টু 6.4 ইন্টু 10 ইন্টু দেওয়া 6, করো তো এটা গুণ দাও তো কত আসে, তো আমি ক্যালকুলেটর করে ফেলি, ক্যালকুলেটর 57, হ্যাঁ হ্যাঁ, এটা আসে 57.6 ইন্টু 10 ইন্টু দেওয়া 6। ওকে, আচ্ছা এরপর দেখো, এই ম্যাটটা দেখো 17 সালে আসছে। পৃথুলা ও মিথিলা দুই বোন মহাজগৎ নিয়ে গল্প করতেছিল। এ তোমরা সবাই পাইছি আসো তো দেখি তো। ও সবাই আছো তাহলে। মাহি মনে মরে গেছে না? এই তো শেষ। ও, আচ্ছা এরপর আমরা এই ম্যাটটা দেখি। পৃথুলা ও মিথিলা দুই বোন মহাজগৎ নিয়ে আড্ডা দিতেছিল তো, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া নিয়েও তারা আলোচনা করতেছিল। ওরা দেখো কি আতেল দেখো, মানে আড্ডা দেওয়ার সময় এগুলো নিয়ে আলোচনা করতেছে। কখনো এরকম করছো যে আড্ডা দেওয়ার সময় পৃথিবী কিভাবে ঘুরে, চাঁদ কিভাবে ঘুরে, ঠিক আছে, এগুলো নিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আড্ডা দিলে তো যে অমুক কি করছে, এ কি করছে, ঠিক আছে। তারপর আমরা আড্ডা দেওয়ার সময় ঠিক আছে যে কোনো একজনটা ধরে সবাই মিলে ফসাই, মানে একদম লস হয়ে যায় পুরো। দেখো পৃথুলা মিথিলা ওরা এরকম আড্ডা দেওয়ার সময় পড়াশোনা করে জীবন যুদ্ধে আগায় গেছে, বুঝছো। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরের দিনের সংখ্যা, আচ্ছা এটা হচ্ছে এই কেপলারের নিয়ম, কেপলারের ম্যাথ আমরা এখনো করি নেই, আলাদা আলাদা টপিক। তারপর ধরো পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখা অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে। পৃথিবীর আবর্তন বন্ধ হওয়া মানে পৃথিবীর ঘূর্ণন যদি অফ হয়ে যায়, মানে পৃথিবীতে লাটিমের মতো ঘুরতেছে না, ওটা যদি অফ হয়ে যায় তাহলে নিরক্ষীয় মানে হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয়, আমার লেখা খুব বাজে। হ্যাঁ, বিষুবীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে। তো দেখো আমরা জানি কি, জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস কত ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, এটা আমরা জানি।
এটা হচ্ছে সূত্র, তাই না? আচ্ছা, তো নর্মালি তোমার জি কত হবে বলো তো? নর্মালি যদি বিষুবীয় অঞ্চলে থাকে, তাহলে এই জি 9.8, তোমার পৃথিবীর ঘূর্ণন ওমেগা ইকুয়াল কত? পৃথিবীর ঘূর্ণন ওমেগা, পৃথিবী পুরো 24 ঘন্টায় একবার ঘুরে আসে না? তাহলে উপরে হবে 2 পাই 360 ডিগ্রি ঘুরে কত 24 ঘন্টায়, 24 ঘন্টা হচ্ছে কত 8,600 সেকেন্ড। এটা হচ্ছে তোমার নর্মালি পৃথিবীর ওমেগা। তো এটা এখানে বসাবা। দেন পৃথিবীর ব্যাসার্ধ আর বসাবো। দেন কজ স্কয়ার ল্যামডা কত বিষুবীয় অঞ্চলে 0 ডিগ্রি, ফলে কি এটার বসানো লাগবে না। তাহলে নর্মালি এটা হচ্ছে তোমার জি, ঠিক আছে, জি ল্যামডা। এবার তোমার যখন ঘূর্ণন অফ হয়ে যাবে, মানে কি ওমেগা 0 হয়ে যাবে, তখন যদি ঘূর্ণন অফ হয়ে গেলে, ঘূর্ণন অফ হলে এই ওমেগা হয়ে যাবে 0, ফলে কি জি এর মান হবে 9.8। ঠিক আছে, এই দেখো এখানে ওরা বের করছে, এইটা থেকে এটা বিয়োগ দিলে 9.8, 9.8 কেটে যায়, থাকে কি শুধু এটা। না, এটা থেকে এটা বিয়োগ দিলে কি 9.8, 9.8 কেটে যায়, থাকে শুধু এটা। এই যে এটার মান ওরা বের করছে, দেখছো? বের করছে কত, এত আসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে নর্মালি জি এর মান, এটা হচ্ছে ঘূর্ণন অফ হলে জি এর মান। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিবা, বিয়োগ দিলে কি হবে, তোমার যে চেঞ্জটা হইছে, এই ঘটনার যে বন্ধ হওয়ার পর চেঞ্জটা যেটা হইছে, সেটা বের হয়ে যাবে, সেটা হচ্ছে এত। দেন এটা পার্সেন্টেজ বের করতে বলছে। টোটাল 9.8, আর এখানে 0.0338। 9.8 না, টোটাল 9.8 মাইনাস 0.0338, ঠিক আছে। দেন 100%, এটার মাধ্যমে আমরা কি বের করতে পারি, শতকরা কতটুকু বাড়ছে বা কমছে সেটা বের করতে পারি। এটা হচ্ছে আমার আগে যেটা ছিল, এটা হচ্ছে আমার কতটুকু চেঞ্জ হয়েছে। ওকে, এই দেখো। আচ্ছা, এই ম্যাথটা বুঝছো কিনা বলো। ওকে, আচ্ছা, এই ম্যাথটার বাসায় ট্রাই করবা, পারবা। বলছে বৈশ্বিক অভিকর্ষ ত্বরণ শূন্য হতে হলে পৃথিবী কৌণিক বেগ পরিবর্তন করতে হবে, সেম জিনিস। ঠিক আছে, তুমি এই জায়গায় কত বসাবা, শূন্য বসাবা, শূন্য বসে বাকিটা এ কোথায় যেন, এই যে এই জায়গায় শূন্য বসাবা, এটা শূন্য হতে হবে বলছে না, শূন্য বসাবা। দেন
ওমেগা বের করবো। এটা পারবো আশা করি। তো এই খ গুচ্ছ পর্যন্ত যত ম্যাথ আছে সব করে রাখবা। ওকে, ঠিক আছে। আর ওই যে রেখা 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 আছে না? হ্যাঁ, তুমি কি করবা, ক্লাস করবা আজকে, হ্যাঁ? ক্লাস করে দেন প্রবলেমগুলো আমাকে স্ক্রিনশট তুলে বা ভয়েস মেসেজ দিয়ে আমাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? যে আমি এই লাইনে এগুলো বুঝতেছি না, তো তখন তোমাকে সলভ করে দেবো বা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর নেক্সট পরবর্তীতে কখন, হ্যাঁ, আমি আমি তো অনলাইন ক্লাস খুব একটা রাখতে চাই না। আর নেক্সট যদি রাখি তো মেক শিওর যে তুমি বাসায় থাকো ওই টাইমে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম।